এদিক ওদিক তাকালো, ঘন ঘন পাতা ফেললো চোখে, কানের পাশে চুল বসালো, ঘাম মুছলো কপালের। যখন চোখের কোণ তুলে তাকায় তখনও একই রকম তাকিয়ে তীব্র। ফের শটান কপাল কেমন গুটিয়ে বসেছে তার, তেমন গম্ভীর হয়ে বলল, কি করলে এটা? পুষ্পিতা ঘাবড়ে গেল খানিক। ও তো দাঁড়িয়ে ছিল, এক ফোঁটা নড়েনি অবধি। কি করলো আবার? স্যার আজকে একটু বেশি খিটমিট করছেন, সেদিন ক্লাসেও এমন করেছেন। ওনার মেজাজের কি মৌসুমি বায়ু চলছে? নিষ্পাপের মতো শোধালো। জি, কি করলাম? তীব্র ফটাফট বলল, কাছে এসো। পুষ্পিতার প্রাণটা দেহ টপকে এসে ঝুলে পড়ল গলায়, ঝাঁকুনি উঠল শীর্ণ দেহে, কাঁপন তুলল বুকের সমগ্র কোষ। হতভম্ব হয়ে বলল, জি। তীব্র সাবলীল, উত্তেজনা উদ্বেগের লেশ মাত্র নেই, ভাবমূর্তি এমন। কোনরূপ সম্পর্ক ব্যতীত একটা জোয়ান মেয়েকে কাছে ডাকা কোনো ব্যাপারই নয়। পুষ্পিতার চাউনিদয়ে বিহ্বলতার ছাপ দেখে এগিয়ে গেল নিজেই। আকস্মিক এই নৈকট্যর ভার পুষ্পিতা নিতে পারে না। স্তব্ধ সে পিলারের ন্যায় শক্ত বনে যায়। হতচেতনায় রীতিমতো হেঁচকি উঠে গেল। তীব্রর অতি সুন্দর মুখবিবরে লেপ্টে রইল প্রকট দুটো নেত্র। তীব্রর লম্বা দেহ ঝুঁকে আসতে দেখে ভয়ে লজ্জায় দিশা খুইয়ে কামিজ খামচে ধরল পুষ্পিতা। তীব্রর চোখ দুটো একদম তার কপাল বরাবর থেমেছে। দুটো বিপরীতমুখী উষ্ণ শ্বাসে টক করে যখন পুষ্পিতার নিজেরই দম থিতিয়ে আসতে নিল, ঠিক সেই সময় এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটালো তীব্র। ঠান্ডা হাতটা তুলে ওর বেঁকে থাকা কপালের টিপটাকে সোজা করে বসিয়ে দিল ফের। তখন ঘাম মুছতে গিয়ে ঘষা লেগে সরে গেছিল। পুষ্পিতা মূর্তি বনে থাকে, শরীর পুরো দস্তর জমে যায়, সদ্য তোলা হেঁকচিটাও বন্ধ হয়ে যায়। তীব্র সরে আসে, ঠিকঠাক হয়, দর্প নিয়ে আওড়ায়, আকাশে চাঁদের গায়ে দাগ মানায়, কিন্তু মাটির এই চাঁদের গায়ে দাগ তো দূর, একটা এঁকে বেঁকে থাকা টিপকেও বরদাস্ত করব না আমি, বলে বেরিয়ে গেল সে। পুষ্পিতা শুনেছে কিনা কে জানে, রুদ্ধ নিঃশ্বাসটা ছাড়লো কেবল। ভীষণ গতিতে মাথা ঘুরছে ওর, স্বপ্ন ঠেকছে সব, কিন্তু কেমন স্বপ্ন এটা? পুরো কামরায় পায়চারি করছে তীব্র, থুতনিতে আঙুল ঘষে ঘষে হাঁটছে দুই মাথা। সামনের ডিভানে নিষ্পাপের ন্যায় বসে আছে নাহিদ। তীব্রর হাবভাব নিয়ে এখন সন্দেহ লাগছে তার। কালবৈশাখী আসার আগে সব যেমন থমথমে হয়ে থাকে, তীব্রর এই চুপ করে হাঁটা চলাও তেমন লাগছে। অনেকক্ষণ অপেক্ষা করেও কিছু বুঝতে পারে না বেচারা, দীর্ঘশ্বাস ফেললো তাই। একটু পরীক্ষা নিতে শোধালো, তুই কি এখন ওই ছেলেগুলোকেও মারবি নাকি? তীব্র থেমে দাঁড়ায়, ভুরু কুঁচকে বলে, তোর এমন মনে হলো কেন? নাহিদের কণ্ঠে বিভ্রান্তি। না মানে এমনই তো করিস, তাই আর কি। তীব্র ঠোঁট কামড়ালো, একটু চুপ থেকে প্রশ্ন ছুড়ল আচমকা। আমি কে? থতমত খেলো নাহিদ, এ আবার কেমন ধারার প্রশ্ন? জবাব দিল বোকার মতো, কেন মানুষ? তীব্র দাঁত পেছে, তুই আসলেই একটা ঢেঁড়স। আই মিন এখানে আমি কে? নাহিদ মাথা চুলকালো, একটু ভাবতে গিয়ে ভোলা ভোলা মুখটা ঝলকে উঠল আলোর মতন, বলল, তীব্র রেজা তালুকদার। তীব্র প্রসন্ন চিত্তে এসে পাশে বসলো ওর, কান চাপড়ে বলল, গুড, আমার সাথে থেকে থেকে উন্নতি হচ্ছে তোর। নাহিদ অস্বীকার করলো না, মাথা দোলালো সায়ের মতন। তীব্র নিজেই বলল, আমি এখানে শিক্ষক, একজন শিক্ষক কি কখনো মারপিট করতে পারে? নেভার, তাই আমিও মারবো না ওদের। নাহিদ ভেতর ভেতর খুশি হয়ে গেল, যাক, তাহলে ও ভুল ভাবেনি। প্রথমবার নিজের আন্দাজ নিয়ে গর্ব হলো তার। তীব্রর উষ্ঠে তখন রহস্য হাসি। নাহিদের খটকাটা আবার জেগে ওঠে, কণ্ঠে সন্নিহান, তোর পুষ্পিতাকে কিছু ছেলেপিলে বিরক্ত করছে, এটা জেনেও তুই কিছু করবি না? আদৌ সত্যি বলছিস তো? তীব্রর বক্র হাসি বাড়ল। লেকচারার তীব্র রেজা তালুকদার, মারবে না বলেছি, কিন্তু অন্য কেউ তো মারতেই পারে। নাহিদ কৌতূহলে হাবুডুবু খেয়ে বলল, অন্য কেউ মারবে? কে? তীব্র পিঠ লাগিয়ে রাখে ডিভানে, একটা পায়ের ওপর আর একটা পা তুলে দেয়, বড্ড দমধ নিয়ে জানায়, বিট্টু মাস্তান। নাহিদ এমন কিছু আশা করেনি, শরীর ছেড়ে দিল হতাশায়, বুক ফুঁড়ে ফুসফুস করে বেরিয়ে এলো দম। যে আশায় উজ্জ্বল দৃষ্টিতে চেয়েছিল দপ করে নিভে যায় তা। বিট্টু মারুক বা তীব্র, হাত তো একটাই, তাও আবার লোহার মতো শক্ত হাত। এই হাতের একটা থাপ্পড় যথেষ্ট, যাকে বলে এক ছোবলে ছবি। বিছানার কোল ঘেঁষে একটা খোলা জানালা দাঁড়িয়ে,
সেখান থেকে ফুরফুরে হাওয়া আসছে কক্ষে। ঘরের মধ্যে জ্যোৎস্না টিমটিমে আলোর হালকা ছটা পড়ছে। পুষ্পিতা দেওয়ালে পিঠ মিশিয়ে বসে আছে মেঝেতে। দুটো মৃগনয়ন নিশ্চল দূর আকাশে চাঁদের বুকে লেপ্টে। অন্যমনস্ক চোখের পর্দায় কেবল দুপুরের ঘটনা ভাসছে। সোফায় তীব্রর হুট করে কাছে আসা, বারান্দায় হঠাৎ তর্জন, কাছে এসো, ঝুঁকে এসে টিপ ঠিক করে দেওয়া, এইসব ভেবে আরেকবার ওর বুকের মধ্যে ধক করে উঠল। নীরব লাজে হাঁসফাঁস করে চোখ খিচে নেয় ও। নোহা তখন চুপচাপ ভঙ্গিতে পাশে এসে বসলো। পুষ্পিতার ভাবমূর্তি দেখে দুষ্টুমি করে বলল, স্যারের কথা ভাবছিস? মেয়েটা চমকে তাকায়। নোহা ভুরু তুলে বলে, ওরে বাবা, এ তো সাংঘাতিক ধ্যানে ছিলি, ডিস্টার্ব করলাম? পুষ্পিতা চসূচক শব্দ করলো। কি যে বলিস তুই? নোহা বলল, আচ্ছা, বারান্দায় যাবার পর তোর স্যার কি বললেন তোকে? কিছু না। কি বলবে? কিছু বলেনি? কিছু করেওনি? পুষ্পিতা আশ্চর্য বনে বলল, কি করবে? কেন, চুমুটুমু দেয়নি? পুষ্পিতা মুখ হাঁ করে ফেলল। পরপরই রাগ দেখিয়ে বলল, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে নোহা, আমি কিন্তু ভয়ানক রেগে যাব। নোহা কাঁদ উচালো, তো যা না, রাখতে বারণ করেছি আমি? তোর রাগের দৌড় আমার জানা আছে, এতে আমি কেন? একটা মুরগিও ভয় পাবে না। পুষ্পিতা ঠোঁট উল্টালো, কণ্ঠে নেমে এলো আগের মতো। বলল, তুই তখন ওনাকে এত কিছু কেন বলতে গেলি বলতো? ওই ছেলেগুলো কি আমার নাম নিয়ে বিরক্ত করছিল? করছিল তো আমাদের দুজনকে। স্যারকে এসব শোনানোর প্রয়োজন ছিল কি কোনো? নোহা তৎপর ওর মাথায় একটা চড় মেরে বলল, চুপ কর গাধি। আমি যে এসব কেন বলেছি সেটা বুঝলে তোকে এমন গাধি বলে ডাকবো কি করে? বৃহৎ চোখ উৎসুকে ছোট করলো পুষ্পিতা। নোহা বাবু হয়ে বসে শ্যামরাঙা মুখখানা হাসি হাসি করে জানায়, আমি না ওই ব্যাপারটা ইচ্ছা করে তুলেছি, বুঝলি? কারণ আম্মু যে ঘরের ব্যাপার ভেবে এসব এড়িয়ে যেতেন, আমার থেকে ভালো কে জানে। আর কেন ইচ্ছে করে তুলেছি বলতো? পুষ্পিতা অনাগ্রহী শুনতে। যদি বলে কেন? নোহাটা স্যারকে নিয়ে আবার উল্টাপাল্টা বলবে, এসবও আর শুনতে চায় না। অবজ্ঞা দেখে মুখ ফিরিয়ে নিল তাই। কিন্তু নোহা শুনিয়েই ছাড়বে। চিবুক ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল আবার। বলল, শোন, উনি যদি তোকে সত্যি পছন্দ করে তবে আজকের এসব শোনার পর থেকে হাত গুটিয়ে বসে থাকবেন না। নিশ্চয়ই ওই ছেলেগুলোর কোনো না কোনো ব্যবস্থা নেবেন। কাল পরশুর মধ্যে যদি শুনি ওই জানোয়ারগুলোর কিছু একটু হয়েছে, তবেই আমি সব বুঝে যাব। পুষ্পিতা ফস করে শ্বাস ছাড়ল। জানতো এসবই শুনতে হবে। নিস্পৃহ বলল, আচ্ছা, যদি উনি পছন্দ করেনও তাহলে কি হবে? নোহার ঝরঝরে গলায় ফুলকে ওঠা আনন্দ। বলল, কি হবে জানিস না? আমি আজকে মনে মনে ঠিক করে ফেলেছি, যদি কাউকে দুলাভাই বানাতে হয় তবে তীব্র স্যারকেই বানাবো। তোদের দুজনকে পাশাপাশি এত ভালো মানায় না, উফ। সহসা বক্ষস্থল ছ্যাদ করে লাফিয়ে ওঠে পুষ্পিতার। অজান্তে অজ্ঞাতভাবে ফেঁপে উঠল ফর্সা কপল। তাতে হুড়মুড় করে ছড়িয়ে পড়ল লালচে আভা। তার মুখবিবরের পরিবর্তন হয় স্পষ্ট চোখে দেখে নেয়। ভুরু নাচিয়ে শোধায়, কি? বুক ধুকপুক করছে? পুষ্পিতার ঠোঁট মেলল মিথ্যা বলতে, অস্বীকার করতে এই নিপুণ সত্যি কথা। অথচ জিভ ফসকে বেরিয়ে এলো, করছে। নিজের কাজে নিজে তাজ্জব হয় মেয়েটা। নোহার যুদ্ধে জেতার মতো উত্তেজনায় তালি বাজালো হাতে, অথচ এই আওয়াজ অবধি কানে যায়নি তার। এ কেমন অপ্রতিরোধ্য ভ্রমে ডুবলো আজ। রাত ৩টা। চারতলা দালানের পেছনে দাঁড়িয়ে আছে তীব্র। আশপাশে তার বাজ পাখির মতো সতর্ক নজর। জোনাকি পোকার ঈষৎ আলোয় সাদাটে মণি যেন জলজলে প্রদীপ। তীব্র থুতনির মাস্ক টেনে নাকে তোলে, আটো সাটো বাঁধন, মাথায় ক্যাপ, হাতে গ্লাভস পরে পেছন ঘুরে দেখলো একবার। লম্বা হকি স্টিকটাকে পিঠের ব্যাগে তরবারের মতো খাড়া করে ঢোকানো। তারপর খুব সাবধানে টপকে এলো পাঁচিল। পুষ্পিতারা 4তলায় থাকে। কাগজ ছুঁড়ে মেরেছে যেহেতু, ওরাও নিশ্চয়ই 4তলাতেই থাকবে। তখন বারান্দায় দাঁড়িয়ে ঘরের বন্ধ জানলা দেখে এটুকু ঠাহর করেছে তীব্র। সেই ভিত্তিতে আজকে পাশের বাড়িতে হানা দিয়েছে সে। ভাগ্যবশত এই বিল্ডিংয়ের 4তলায় মোট 2টো ফ্ল্যাট, যেটার পেছন দিকটা পুষ্পিতাদের ঘরমুখী। তীব্র ভেবেচিন্তে সেটার বেল টিপল। দরজার ওপাশ হতে নিরন্তর হাসি, আড্ডার কথার আওয়াজ আসছে। এর মানে একটাও ঘুমায়নি। স্ত্রীপ একবার দরজা খুলুক, আজ জন্মের জন্য ঘুম ঘুচিয়ে দেব আজ। তীব্র আরেকবার বেল টিপল। ওপাশ হতে কেউ চেঁচিয়ে শোধায়, কে? মাস্ক পড়ুয়া তীব্র কণ্ঠ ঠেসে বলল, আমি। দরজা খুলুন স্যার। ওরা কিছু বুঝেছে কিনা কে জানে। দৌড়ের নিকট পায়ের শব্দ পেতেই মেরুদণ্ড সচেতন করে দাঁড়ায় সে। সাংঘাতিক দাঙ্গার প্রস্তুতি সাজায় মনের ভেতর। হকি স্টিকটাকে আরেকটু শক্ত করে চেপে ধরে হাতে। দরজার ছিটকিনি টানা হয়
প্রথমে, এরপর ঘোরানো হয় লক। যেই মুহূর্তে পুরো দরজা খুলে দেয়, সঙ্গে সঙ্গে অজ্ঞাত মানুষটির বুকের ওপর শক্তপোক্ত একটা লাথি বসালো তীব্র। মানুষটি উড়ো পাতার মতো ছিটকে গেল দূরে। অমনি বাকিরা তাস রেখে ততষ্ট হয়ে দাঁড়ায়। কিছু বোঝার আগে ঝড়ের বেগে ভেতরে ঢুকলো তীব্র। স্টিক উঁচিয়ে প্রকাণ্ড প্রহারের প্রস্তুতি নিল ঠিকই। আহত ব্যক্তির ওপর নজর যেতে থমকে গেল অচিরে। স্তব্ধতায় আলাদা হয় ঠোঁট, কণ্ঠে ছিঁড়ে বেরিয়ে আসে সাফিন। সাফিন বুকে হাত চেপে খুক খুক করে কাঁদছে। হতভম্ব তীব্র। স্তব্ধতায় তখনও ধাতস্থ হতে পারেনি। সাফিন তার প্রিয় বন্ধুদের একজন। ওকে এই সময় এইখানে সে আশা করেনি, দুঃস্বপ্নেও না। পাকরুদ্ধতায় তীব্র জিভ থেকে একটা শব্দ ফুটছে না। আচমকা খেয়াল পড়ল ঘরে থাকা বাকিদের দিকে। তুরন মুঠো হতে খসে পড়ল হকি স্টিক। হতবিহ্বলতায় ঠিকরে এলো আওয়াজ, তোরা? মিরাজ, আরমান, মুশফিক ঠায় দাঁড়িয়ে। মেঝেতে অবহেলায় পড়ে থাকা তাস ফ্যানের বাতাসে উঠছে। বদ্ধ কক্ষে গুমোট বাতাবরণ। ওরা একে অন্যের সাথে মুখ চাওয়াচাই করল। শুষ্ক আদল ফ্যাকাসে বেশ। তীব্র নিশ্চল চাউনি দপ করে জ্বলে উঠল আবার। আক্রোশে চৌচির হলো মস্তক। একবার সাফিনকে দেখলো, একবার ওদের। পরপরই হুঙ্কার ছুড়ল ক্ষুদ্র গলায়, এর মানে তোরা আমার ভীতু মেয়েকে বিরক্ত করছিলি? এত সাহস তোদের কে দিয়েছে? কে দিয়েছে কথাটাই উচ্চতার সমস্ত ধাপ পেরিয়ে গেল আওয়াজ, যার প্রতিধ্বনি বসল ঘরের সমগ্র দেওয়ালে। নিশ্চুপ নিস্তব্ধ রজনীতে এমন বহিনীতে ঘেরা চক্ষু, সাথে জোরালো স্বরে গায়ে কাটা ফুটবে কারো। একই রকম ঘাবড়ে যাবার কথা ছিল ওদের, ভয়ে নিজেদের হয়ে সাফাই গাওয়ার বদলে। আচমকা চেঁচিয়ে উঠল ওরা, সুর তুলল আনন্দ নিয়ে, বিট্টু! কিছু বোঝার আগেই সবকটা ছুটে এলো ঝড়ের মতন। এতগুলো হাত একসঙ্গে হুড়মুড় করে জাপটে ধরল তীব্রকে। ছেলেটা ভরকে গেল, হক চকালো। পক্ত মানবের চাউনি নির্বোধের মতন দেখলো আজ। মনে হলো সে শূন্য ভাসছে। হ্যাঁ, ভাসছেই তো। মিরাজ আর আরমান তাকে রীতিমতো উঠিয়ে নিয়েছে হাতে। তীব্র সব কিছু গুলিয়ে গেল। ততক্ষণে উঠে দাঁড়িয়েছে সাফিন। বুকে হাত ঘষছে ছেলেটা। প্রকাণ্ড লাথি খেয়ে তার আধমরা দশা। মিরাজ, মুশফিক, আরমান হৈ হৈ করে আনন্দ শেষে তীব্রকে নামালো। মুশফিক হাসি হাসি মুখে বলল, বিট্টু কেমন আছিস বল? কত মাস পর দেখা রে ভাই। একদম ভুলে গেছিস আমাদের, তাই না? যাস না কেন বাড্ডাতে? মিরাজের কণ্ঠে অভিমান। বলল, কেন যাবে? আমরা কি ওর কিছু হয়? সে এখন ভীতু মেয়েতে মজেছে। আমাদের কথা আর মনে থাকলে তো। তীব্র ভুরু গোটালো। আগের মতো ফেপে উঠল সিরা। রেগে মেগে বলল, ইয়ার্কি মারছিস আমার সাথে? তোদের মনে হয় আমি এখন তোদের ইয়ার্কি সহ্য করার অবস্থায় আছি? সরি ভাই, তুই এই মুহূর্তে খুব রেগে আছিস জানি, কিন্তু আমরা যে তোকে দেখে কতটা খুশি হয়েছি সেটা তো চেপে রাখতে পারছি না। বলতে বলতে কাঁধে হাত রাখলো সাফিন। এত সেটাকে ছিটকে সরিয়ে দিল তীব্র। উল্টে থাবা বসালো তার টি শার্টের কলারে। দাঁত চেপে বলল, পুষ্পিতাকে কেন বিরক্ত করছিলি? তোরা জানিস না আমি ওকে পছন্দ করি? বন্ধুর তেজে দগদগে কণ্ঠে আর লালচে মুখবয়ে সাফিনের হাব ভাব পাল্টালো না। আগের মতোই নরমভাবে বলল, জানি তো, জানি বলেই না করেছি। তীব্র তাজ্জব হয়, মানে? বাঁধন শিথিল হতেই পোশাকের অংশটুকু ছাড়িয়ে নিল সাফিন। অন্যান্য হেসে বলল, বলবো। বস না প্লিজ। তীব্রর খসখসে হাতটা নিজেই টেনে এনে সোফায় বসালো সে। হাতল পাশের জায়গায় ছটপট বসে পড়ল বাকিরা। তীব্র মাস্কটা একটানে খুলে ফেলল। কণ্ঠে একই রকম ক্রোধ নিয়ে বলল, আমি এখানে তোদের সঙ্গে আড্ডা মারতে আসিনি। একদম এসব পিরিত দেখাবি না আমায়। মিরাজ বলল, আহা, সে তো আমরা জানি। তুই যে আমাদের এক একটাকে ঠেঙিয়ে হাসপাতালে পাঠাতে এসেছিলি, এই কথাটা তুই না বললেও আমরা বুঝি। এতদিনে তোকে এইটুকু চিনব না? মুশফিক বলল, তবে ভাই, তোর সাহসের ওপর আমি আবারও ফিদা হয়ে গেলাম। এখানে কারা থাকে? তারা কেমন? কজন আছে কিছু না জেনে একা একা পেটাতে চলে এলি? তোর বুকের পাটা তো 56 ইঞ্চি না, 56 দুগুণে 112 ইঞ্চি। তীব্র দাঁড়িয়ে গেল। রাগে চেঁচিয়ে উঠল ফের, নাটক মারাও আমার সাথে? একদম মুখ খারাপ করাবি না। আমার প্রশ্নের উত্তর দে আগে। তোরা এখানে কেন? কি চাই তোদের? সাফিন ওকে শান্ত করতে বলল, বিট্টু বিট্টু একটু ঠান্ডা হ দোস্ত। আমরা সবটা বলছি তোকে, মাথা ঠান্ডা কর, বস প্লিজ। আর এখন অনেক রাত, এই মাঝরাতে এভাবে চিৎকার করলে তো তোর ভীতু মেয়েও শুনে ফেলবে। এই যাত্রায় নিভে এলো সে। জেদ গিলে দাঁত চেপে বসলো আবার, তাও পুরো কণ্ঠে বলল,
তুই না ভারতে ছিলি, দেশে এলি কবে? নাকি যাসিনি? বলবো রে ভাই, বলবো। একটু তো জিরিয়ে নে, আমাদেরকে পেটানোর জন্য কত প্ল্যান করে এসেছিস। মাথাটাকে একটু রেস্ট দে এবার, তীব্র হুঁশিয়ারি দিল। তোদের ফাজলামোর মুডে আমি নেই, রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আর তোরা আছিস তোদের রসের কথা নিয়ে, যা জিজ্ঞেস করছি তাই উত্তর দে। সাফিন বলল, আচ্ছা আচ্ছা দিচ্ছি। আমি দেশে এসেছি প্রায় সপ্তাহখানেক হবে, তবে এখানে এসেছি কাল রাতে। তীব্র কপাল কোঁচকালো, মানে 7 দিন হয়েছে দেশে এসেছিস, অথচ আমি জানি না? আর এখানে তোদের কি কাজ? ও মুখ ভার করে বলল, কি করে জানাবো তোকে? তোর কি এখন আমাদের জন্য সময় আছে? একটা মেয়ে পেয়ে আমার বন্ধু দিন দুনিয়া এমনভাবে ভুলেছে। বন্ধু কবে দেশে এলো, কি করলো কিচ্ছু জানে না। তুই আমার একটা খোঁজ পর্যন্ত নিসনি বিট্টু। তীব্র চোখ বুজে শ্বাস ফেললো, প্রয়াস চালালো রাগ আটকাতে। আর তার বন্ধুমহল পুষ্পিতাকে এমন নোংরা চিঠি পাঠিয়েছে, কথাটা মনে করলেও আগুন জ্বলছে মাথায়। আমি খোঁজ নিনি বলে ভিতু মেয়ের পেছনে পড়েছিলি? আরমান জিভ কাটে, মিরাজ শশব্যস্ত সাফাই দে, এই না না, ওটা তো আমরা অন্য একটা কারণে করেছিলাম। মুশফিকের কণ্ঠে বিরক্তি, বলল, আমি জানতাম বিট্টু রেগে যাবে, এই জন্য এই প্ল্যানে আমি থাকতে চাইনি। তোদের সব কটার জন্য এখন আমিও মার খাবো। শিশুর মতো ঠোঁট উল্টাই সে। তীব্র সরু চোখে চাইল, কিসের প্ল্যান? ফের মুখ দেখাদেখি করলো ওরা। মিরাজ মিনসে কণ্ঠে জানালো, আসলে হয়েছে কি, তোকে ছাড়া আমাদের বাড্ডাতে একটুও মন টিকছিল না, তাই সবাই মিলে এখানে এসে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। মানে আমরা চেয়েছিলাম এমন কিছু করার যাতে তুই খুব চমকে যাবি, শক খাবি, কিন্তু কিছুতেই কিছু পাচ্ছিলাম না জানিস। আবার একটু অভিমানও হচ্ছিল এখানে আসার পর। শেষ 2 মাস তুই তেমন যোগাযোগও করছিলি না বলে, তাই ভাবলাম এক ঢিলে 2 পাখি মারবো, মানে এমন কিছু করব যাতে তোকে একটা ছোট্ট পানিশ করা হবে, আবার ওই সারপ্রাইজও দেওয়া হবে। কিন্তু মাথায় কোনো বুদ্ধি আসছিল না। এরপর হঠাৎ করে ভাবলাম, যদি পুষ্পিতাকে একটু বিরক্ত করার নাটক করি, তুই তো রেগে মেগে মারতে আসবি কনফার্ম। এসে যদি দেখিস আমরা এখানে, তখন তোর ভড়কে যাওয়া চেহারা দেখে আমরা মজা নেব ভেবে। সেই জন্য কাল যখন ওদের বাসায় তোকে আর নাহিদকে এক নজর দেখলাম, সেই সুযোগটা আর হাতছাড়া করিনি। তীব্রর তপ্ত চোখ দেখে ঢোক গিলল মিরাজ, বলল, সত্যি বলছি, যা করেছি তোকে ভালোবেসে, এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল না রে ভাই। সাথে গলার কাজটা খামচে ধরল ও, তার দেখা দেখি বাকিরাও ধরল। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলো সাফিন। তীব্র নিরুত্তর বসে বসে কামরার চারপাশটা দেখলো একবার, কয়েকটা এলোমেলো রাখা পানির বোতল, সিগারেটের ছাই ভরা স্ট্রে, দরজার পেছনের হ্যাঙ্গারে ঝোলানো শার্ট, এক কোনায় রাখা 3টে লাগেজ, আর ফ্লোরে বিছানো একটা চাওড়া বিছানা, সাথে কয়েকটা প্লেট বাটি ছাড়া তেমন কিছুই নেই এখানে। খায় কোথায় এগুলো? বাইরে থেকে অর্ডার করে আনে। ফস করে শ্বাস ফেললো তীব্র। মিরাজকে সে চেনে, গোটা বন্ধুদেরই তো আগাগোড়া জানা। ওরা এমন কিছু করার কথাও নয় যাতে সে রেগে উল্টাপাল্টা ঘটায়। সব মিলিয়ে ক্ষণিকের বিভ্রান্তিটুকু উবে গেল এবার। অতিষ্ঠ ভঙ্গিতে বলল, সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম জঘন্য প্ল্যান কারো মাথাতে আসতে পারে? এত গবেট কেন তোরা? মুশফিকও সায় মেলায়, আসলেই গবেট। কসম ভাই, এসব বিরক্ত টিরক্ত কিছু করতেই চাইনি আমি। ওই মিরাজ আর আরমানি জোর করেছে, তবে আমি শুধু ঢিল ছুঁড়ে মেরেছি। তুই তো জানিস আমার নিশানা কত পাকা, আর ওদের সব গান টান শুনিয়েছে এই দুটোতে। তুই ভুল বুঝিস না, তুই হলি আমাদের জানের বন্ধু। তোর যেটা অপছন্দ সেটা আমরা করতে পারি, এটাও করতাম না ওই শুধু তোকে এখানে আনার জন্য। তীব্র রাগ ক্ষোভ আর টেকেনি, বরং হাসি পেল। সবগুলো মাসখানেক ধরে তার নাকের ডগায় একটা বাসা ভাড়া নিয়ে থাকছে, আর সে কিছুই জানতে পারল না, জানার চেষ্টাও করেনি অবশ্য। পুষ্পিতা আর নিজের শিক্ষক সত্তা জিইয়ে রাখতে এমন ডুবেছিল, অন্যদিকে নজর ফেলার সময় কোথায়? তাহলে এই জন্যই 2বার বাড্ডা গিয়ে একটাকেও পায়নি। সাব্বিরদের যে বলে গেছিল জরুরি কাজের কথা, এই তবে জরুরি কাজের নমুনা। তখনই হতাশ শ্বাস ফেলল সাফিন, আহত কণ্ঠে বলল, আর আমি তো কিছু না করেই লাথি খেলাম। এখানে এলামই কাল রাতে, আর আজকে লাথি দিয়ে আমাকে স্বাগত জানানো হলো। অবশ্য এর থেকে ভালো অভ্যর্থনা বিট্টু মাস্তান দিতে পারে। পরপরই মুখ কালো করে বলল, আমাদের দেখে তুই খুশি হসনি বিট্টু? তীব্র সব ক্ষোভ শেষ, উধাও অযাচিত ক্রোধ। বন্ধুদের দেখে খুশি হবার সত্যিটা ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো এখন। উঠে এসেই জড়িয়ে ধরল সাফিনকে।
বাকিদের ঠোঁট যুগলে ফোয়ারা ছুটল হাসির, স্বস্তিতে লুটপাট হলো বক্ষ। যাক, বিট্টুটা ভুল বোঝেনি তাহলে। তীব্র ওদের উদ্দেশ্যে হাত বাড়ালো তখনই অমনি এক একটা ছুটে এসে যে যার মতো জাপটে ধরল ওকে। পাঁচ বন্ধুর মিলনের উল্লাস ভেসে বেড়ালো হাওয়ায়। সকলের সাথে তাল মিলিয়ে হৈ হৈ করলো বাড়িঘর। তীব্র সরে এসে শোধালো, আন্টি কেমন আছে? সাফিন হিষ্ট চিত্তে বলল, আলহামদুলিল্লাহ, খুব ভালো। ওদের চিকিৎসা ব্যবস্থা এত দারুণ না, অপারেশনের পরই মা ফিট। ও হ্যাঁ, আসার সময় আমাকে বারবার বলেছে তোকে সাথে নিয়ে যেতে। হাসপাতালে বসে প্রাণ ভরে দোয়াও করেছে জানিস। কতবার কল করেছিলাম, ধরলিই না, সময় পাইনি। আজকাল ফোন কোথায় রাখি সেটাই খেয়াল থাকে না। আর জানিসই তো মন্ত্রী মশাইকে, প্রত্যেকটা দিন ফোন করে নতুন নতুন কাজ দেয়, ডেকে পাঠায়। কিছুটা ওনার যন্ত্রণায় সাইলেন্ট করে রাখি, কিন্তু নাহিদ গরুটাও তো ধরে না। ওটা কি করে? তীব্র আবার জায়গায় গিয়ে বসলো। জিজ্ঞেস করলো প্রথমে, সিগারেট আছে? ব্যস্ত ভঙ্গিতে সিগারেট লাইটার এনে সব একসাথে এগিয়ে দিল আরমান। ওর ঠোঁটে গুজে আগুন জ্বালাতে জ্বালাতে জানালো, সে আজকাল আমার থেকেও ব্যস্ত থাকে, চাকরি খুঁজছে। এতবার বললাম আমি ব্যবস্থা করে দিই, শুনলো না। তার উপর আবার আমাকে পড়াতেও হয়। সহসা হোঁচট খেলো ওরা, বুঝতে না পেরে বলল, তোকে পড়াতে হয় মানে? তীব্র দীর্ঘশ্বাস ফেললো, বিরক্ত কণ্ঠে জানালো, আর বলিস না তো, ছোট থেকে পড়াশোনাতে মনোযোগ না দিয়ে যে কি ভুল করেছি। লেকচারার হওয়া কি মুখের কথা? নিজেকে জানতে হয়, তারপর অন্যদেরকে শোনাতে হয়। সেই জন্য রোজ রাতে নাহিদ যেটা দেখিয়ে দেয়, পরের দিন আমি সেইগুলোই গিয়ে পড়াই। তারপরেও ভয়ে থাকি সিলেবাসের বাইরে না কেউ প্রশ্ন করে ফেলে, তাহলে তো হাঁ করে চেয়ে থাকা ছাড়া কোনো উপায়ই থাকবে না। ওরা বিমূঢ় হয়ে আবার মুখ চাওয়াচাই করলো। সাফিন বিস্ময় নিয়ে বলল, বিট্টু মাস্তান এখন ভয়েও থাকে আবার পড়াশোনাও করে? বাপরে বাপ, অবশ্য ওদের কাছে শুনেছিলাম তোর এই হঠাৎ লেকচারার হওয়ার কথা। তখন যতটা না অবাক হয়েছি, এখন তো অবাকের চোটে আমার মাথা ঘুরছে। তীব্র একটু অস্বস্তিতে পড়ে গেল। এইটুকুতেই সাফিনের মাথা ঘুরছে, তাহলে তার যে রাতারাতি কত পরিবর্তন এসেছে সেই সব জানলে কি করবে? মুশফিক তুল্য ভিন্ন কথা, খুব গুরুতর কণ্ঠে বলল, ওসব বাদ। আচ্ছা বিট্টু, তুই নাকি সাব্বিরকে ফোন করে চাঁদা তুলতে মানা করে দিয়েছিস? তীব্র সোজা সাপটা জবাব দিল, শুধু চাঁদা নয় তো, দলবল নিয়ে ওখানে বসতেও মানা করেছি। সাফিন উদ্বিগ্ন হয়ে বলল, কিন্তু কেন? এত বছরের পুরনো জায়গা আমাদের, কত মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে নিজেদের জায়গা বানিয়েছিস তুই। হুট করে সব কিছু কেন উঠিয়ে ফেলতে বললি? আরমান বলল, এর আগে নাকি গিয়ে বলে এসেছে মেয়েদের দেখলে টিচ না করতে। সেটা বল। তীব্র বলল, বলার দরকার নাই, আমার কাজ আমার মাথায় আছে, আর যা করেছি বুঝে শুনেই করেছি। কারণ ছাড়া আমি কোনো কাজই করি না। কখনো দেখেছিস? তার এক একটি রহস্যমোড়া কথায় চারজন তলিয়ে গেল বিভ্রমে। কিছু বলতে না পেরে বোকা বোকা চোখে চেয়ে রইল কেবল। তীব্র নিজেই বলল, আমি আর এসব গুন্ডামিতে নেই। চাঁদা তোলা তো দূর, অহেতুক কারো গায়ে টোকাও দেব না। বিট্টু মাস্তানের গ্যাং বাড্ডা থেকে বরাবরের মতো তুলে ফেলেছি। প্রত্যেকে কিংকর্ত বেবিমুর হয়ে পড়ল। ফেলে বিস্ময় সমেত চেয়ে রইল কিছুক্ষণ, পরপরই ধরফর করে পাশে বসলো এসে। মিরাজ মুখ খুলল আগে, কণ্ঠে অবিশ্বাস, কি বলছিস? তুই না বলেছিলি মানুষকে ভয় দেখাতে তাদের চোখে তোর জন্য ভয় দেখতে তোর ভালো লাগে, আনন্দ হয়, তাহলে হঠাৎ কি হলো? তীব্র চাউনি নরম হলো, অন্যরকম শোনালো ভরাট স্বর। বলল, না, মানুষকে ভয় দেখিয়ে যে আনন্দ, তার থেকে অনেক বেশি আনন্দ ওদের মুখে হাসি ফোটানোয়। বিপদে ফেলার চেয়ে বিপদের সাহায্যের হাত বাড়ানোতে সবচেয়ে বেশি ভালো লাগা। যখন কাউকে একটু সাহায্য করবি, তখন যেভাবে দোয়া করবে ওরা, দেখবি তোর দুনিয়াটাই বদলে গেছে। তুই ভেতরে যাই হোস, কোনো একটা মানুষের কাছে নিজেকে ভালো মানুষ বানাতে যে সুখ, সেই সব অন্য কিছুতে নেই। কথার পিঠে ওদের শব্দ ভাণ্ডার ফোরালো। হতবিহ্বলতায় কিছুই বলতে পারছে না। এতগুলো বছর যে বিট্টুকে চিনে এসেছে, দেখে এসেছে, এ যেন সে নয়। দুজনের মাঝে আকাশ পাতাল তফাৎ। তীব্র ফের বলল, আমি এই 4 মাস ভীতু মেয়ের সাথে থেকে দেখেছি, পৃথিবীটা না অন্যরকম সুন্দর। প্রথমবার আমি কাউকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি জানিস। প্রথমবার মায়ের মতো কেউ আমার মাথায় হাত রেখে দোয়া করেছে। প্রথম কারোর ঠোঁটে আমার জন্য হাসি দেখেছি। সেই দিনই ঠিক করে নিয়েছি, ওসব আর নয়। আমি আর বিট্টু মাস্তান হতে চাই না। ভদ্র সভ্য লেকচারার তীব্র রেজাই আমার বেশি পছন্দ। আরমান হড়বড় করে বলল, কিন্তু চাঁদাবাজি তুলে দিলে আমরা খাবো কি?
হাত খরচ চালাবো কি দিয়ে, নাইট ক্লাবে যাবো কিভাবে? তীব্র সুচালো চোখে চাইলো। কেন? হাত পা নেই তোর? কাজ করে খাবি, আর একজন কষ্ট করে রোজগার করে। সেটা লুটিয়ে নেওয়ার থেকে নিজে পরিশ্রম করে দেখ, নিজেকেই নিজের সম্মান করতে ইচ্ছে করবে। এই তো গড় 4 মাস চাকরি করছি, হাত পেতে বেতন নিচ্ছি প্রতিবার। অন্যরকম একটা মজা এতে। আমার মনে হয় এই মজা তোদেরও পাওয়া উচিত। সাফিন তুচ্ছ হেসে মাথা নাড়ালো দুপাশে, বলল, বিট্টু তুই কি ভুলে গেছিস আমি চাকরির চেষ্টা করে তারপরেও এই মাস্তানিতে এসেছিলাম? এখনকার যুগে চাকরি এত সোজা না রে ভাই। আবার আমাদের তো ব্যাকআপও নেই। মিরাজও সমান মুখ কালো করে বলল, সেই তো আমার সার্টিফিকেটে যে দশা, চাকরিটা দেবে কোন পাগলে? তীব্রকে বিচলিত দেখা গেল না, ধীর স্থির জানালো, তোরা চেষ্টা কর, ইন্টারভিউ অবধি তোদের দায়িত্ব। এরপর কাজ পাবি না পাবি সেটা আমি দেখে নেব। চাকরি নিয়ে তোদের ভাবতে হবে না, ওসবের জন্য মন্ত্রীমশাই আছে তো। মনের মতো সমাধান পেয়ে ওরা খুশি হয়ে গেল। একে একে উচ্ছলতা ভিড়ল নিভে থাকা চেহারায়। তবে এতটা সময় পাশে চুপটি করে দাঁড়িয়েছিল মুশফিক। বুদ্ধিমান ছেলেটা সূক্ষ্মভাবে লক্ষ্য করছিল তীব্রকে। এবার এসে কাছে দাঁড়ায়, কাঁধে হাত রেখে বলে, বিট্টু তোর কি মনে হয় না ওই মেয়েটার প্রতি তুই একটু বেশি ডুবে যাচ্ছিস? তীব্র আজকে মিথ্যা বলল না, ইগো বজায় রাখতে কোনো রকম ভনিতাও করেনি। সোজাসুজি জানালো, যাচ্ছি না, গিয়েছি। আমি ওকে ভালোবাসি। মুশফিক চমকে তাকায়, একই রকম থমকে থাকে সকলে। সমস্বরে চেঁচিয়ে ওঠে, কি? আরমান অধৈর্য হয়ে বলল, আর ওই মেয়েটা, ও তোকে ভালোবাসে? এই যাত্রায় হতাশ ছাপ বসলো তার শতনু আদলে। তেমনি নিরাশ কণ্ঠস্বর, না কিছু তো বলিনি। মুশফিক বলল, এখনো না? কবে বলবি তবে? জানি না, যখন মনে হতো ওকে পছন্দ করি ততদিন সব কিছু গুছিয়ে করেছি, প্ল্যানের বাইরে কিচ্ছু হয়নি। অথচ যবে থেকে নিশ্চিত হলাম ওকে ভালোবাসি, তবে থেকে ওকে দেখলে আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি আমার মধ্যে নেই, এই জন্য কিছু চেয়েও করতে পারছি না। তাড়াহুড়োতে সব হাতছাড়া হয় যদি। সে বলল, হাতছাড়া? কি যে বলিস বিট্টু, তুই হলি তীব্র রেজা তালুকদার, স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ আঙ্কেলের ছেলে। নিজেরও তো নাম ডাক আছে, তোর নজরে যেটা পড়বে সেটা হাতছাড়া তো হতেই পারে না কখনো। তীব্র বিদ্রুপ হেসে বলল, যে নাম ডাকের কথা বলছিস ও সব শুনলে প্রেম যেটুকু হওয়ার সেটুকু হবে না। মিরাজ যুক্তি দেয়, তাও ভাই যাই বলিস তুই, ওই মেয়ে যা ভীতু, মনে নেই সাফিনের হাতে ছুরি দেখে কেমন অজ্ঞান হয়ে গেছিল? তুই এত কষ্ট না করে একটা কোষে ধমক দে। ধমকও লাগবে না, দেখবি তোর একটা চোখ রাঙানিতেই পুষ্পিতা ভয়ে প্রেমে পড়ে যাবে। বোকা বোকা কথাটায় ফিক করে হেসে ফেলল আরমান। তীব্র নিজেও বিরক্ত হলো। সাফিন বলল, চোখ রাঙানি নয়, আসলে ও যেটা বোঝাতে চাইছে সেটা হলো, তোর পাওয়ার আছে বিট্টু, তার ওপর মেয়েটা এতিম, পেছনে মাথা তোলার মতো আত্মীয় স্বজন কেউ নেই। ওকে কাছে টানতে তো তোর 2 সেকেন্ডও লাগার কথা না। তীব্র নিশ্চুপ, কিছুক্ষণ ঠান্ডা চোখে সাফিনের মুখের দিকে চেয়ে রইল। ছেলেটা অস্বস্তিতে ভুগে বলল, না মানে তোর ভালোর জন্য বলেছি। তীব্র দর কণ্ঠে সুদূর জবাব আসে, ফুল কখনোই বজ্রপাতে ফোটে শুনেছিস? শুনিসনি, কারণ ফুল ফোটে মালির যত্নে। পুষ্পিতা আমার কাছে ফুল, ভীষণ কোমল সুন্দর একটি ফুল, যে ফুলে পাওয়ার খাটিয়ে মুচড়ে দেওয়ার মতো ভুল তো দূর, জোড়াজুড়ির একটা আঁচও লাগাবো না আমি। যত্ন করব, ভীষণ যত্ন। সেই সাথে পৃথিবীর সবটুকু নিবেশন দিয়ে বাঁচিয়ে রাখবো আমার বুকের মধ্যে। মারকুটে তীব্রর মুখে আচমকা এই প্রেমিক সুলভ বাক্য, সবার যুক্তিতর্ক হারিয়ে যায়। তবে বিস্তর হাসল সাফিন, আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ে বলল, বাবা, শেষমেশ আমাদের বন্ধুটা প্রেমে পড়েছে তাহলে। যাক, খুব করে চাইছিলাম কেউ একজন আসুক। এই যে তোর মেয়েদের প্রতি চূড়ান্ত অনীহা ছিল, কাটিয়ে দিক সেটা। দেরিতে এলেও এসেছে তো, যার জন্য বিট্টু মাস্তান রীতিমতো লেকচারার বনে গেল। সে মেয়ে কিন্তু তোর থেকেও পাওয়ারফুল রে বিট্টু, সাবধান। সবার হাসির মাঝে ভাবনায় বুধ হলো তীব্র। তারপর আচমকায় গম্ভীরতার ছাপ বসলো অননে। ফট করে প্রশ্ন ছুড়ল, তোরা এখান থেকে কবে যাচ্ছিস? হাসি হাসি মুখগুলো চুপসে এলো অমনি। মুশফিক মিনসে কণ্ঠে বলল, কেন, থাকি না কদিন? তীব্র চড়া কণ্ঠে বলে, একদম না, তোদের নিয়ে বিন্দুমাত্র রিস্ক নেব না আমি। এখানে থাকলে কোনো না কোনো গন্ডগোল তো নিশ্চয়ই ঘটাবি। মিরাজ ব্যস্ত যুক্তি দিল, বিশ্বাস কর, আমরা এরকম কিছুই করব না। তুই ভালো হয়ে গেছিস না, এবার আমরাও হব। এই তো এখানে 1 মাস এসেছি, কোনো মেয়েকে বিরক্ত করিনি, আর বিরক্ত করব কি ভাই? আমরা তো বাইরেই বের হয়নি, খাবার দাবার সব অনলাইনে আনিয়েছি, আর বাড়তি যা লাগতো ওই দারোয়ানের ছোট ছেলেটাকে দিয়ে আনাতাম। তীব্র ভুরু উছালো,
তা কদিন বসে বসে খাবি এভাবে? বের হতে হবে না? তখন তো অকাজ ঠিকই করবি। আরমান বলল, বসে খাবো না তো, আমরাও চাকরি করব। তুই আঙ্কেলকে দিয়ে সুপারিশ করালেই তো চাকরি কনফার্ম হয়ে যাবে, তাই না? আর দেখ ভাই, চাকরিতে ঢুকলে অফিসের এত খাটাখাটনিতে দম ফেলবো না মেয়ে দেখে টিচ করব। সাফিন বলল, আমি তো এখানে থাকতে পারবো না। মা আর বনুকে দেখার জন্য আমি ছাড়া তো কেউ নেই। তবে ওরা থাকুক না বিট্টু, এইবারের মতো বিশ্বাস কর বেচারাদের। তোকে ছাড়া আসলে আমাদের ভালো লাগে না। ওরা থাকলে আমিও মাঝে মধ্যে আসব। সেই কবে থেকে সবাই একসাথে চলছি, প্লিজ তাড়িয়ে দিস না। মুশফিকের কণ্ঠে অনুরোধ। আমরা প্রমিস করছি এমন কিছু করব না যাতে তোর অসুবিধা হয়। হ্যাঁ, কিছু করব না। এতজন এতবার করে বলায় তীব্র দমে এলো। মুখের ওপর মানা করতেও মায়া হলো বটে, তবে সতর্ক করলো কড়া গলায়। কথাগুলো যেন মনে থাকে। ফ্ল্যাটে আসা 4 মাস, অথচ এই প্রথম ছাদে এলো নাহিদ। আহামরি সুন্দর বলতে এখানে কিছু নেই, বরং এপাশ ওপাশ টাঙানো দড়িগুলো মাথার ওপর ঝুলছে। এক কোণে কয়েকটা নয়নতারা গাছের চারা আর বিশাল বড় একটি ট্যাঙ্কি ছাড়া বাকি সব ফাঁকা। অথচ ঠান্ডা হাওয়ায় মন জুড়িয়ে গেল ওর। শ্বাস টানলো লম্বা করে। শান্ত ভোর, মৃদুমন্দ আলোর ছটা আসছে। ছোট ছোট পাখিদের দল নীড় ছেড়ে পাড়ি দিচ্ছে গগনে। নাহিদ চারদিকে দেখছে। মন টিকছিল না ঘরে। বিট্টুটাও নেই। এত ভোরে কোথায় যে গেল? গেল তো গেল, ওকে সঙ্গে নিলেও তো পারতো। হঠাৎ ডানে ফিরতেই খেয়াল পড়ল রেলিং ধরে দাঁড়িয়ে আছে নোহা, পিঠ ফেরানো ওদিকে। কানে ফোন। ক্লান্তহীন বকবক আর কণ্ঠ শুনে চিনে ফেলল নাহিদ। প্রথমে অবাক হলো, এই ভোরে এই মেয়ে এখানে। পরপরই ঠোঁটে হাসি টেনে এগিয়ে গেল কাছে, কিছু বলতে যাবে। পূর্বে ওপাশ হতে নোহার কর্কশ বাক্য ভেসে আসে। খুব রেগে রেগে কথা বলছে মেয়েটা। অমনি হাঁটুকু গিলে নিল নাহিদ। সজাগ কানে স্পষ্ট রূপে বাড়ি খেলো নোহার সব কটা কথা। নিরন্তর ঝাড়ি মারছে কাউকে। মেয়েলি কণ্ঠে কি তেজ! নাহিদের দুর্বল বুকে বজ্রের ন্যায় আঘাত হানে সে সব। এমন ধমকে ধামকে কথা বলতে কোনো মেয়ে মানুষকে আজ অবধি দেখেনি সে। মেয়েরা হবে মোমের মতো নরম, যেমন কোমল মন তেমন কোমল চালচলন থাকবে ওদের। তা না, এই মেয়েকে দেখো। নির্ঘাত আয়েশা আন্টির জন্মের সময় মুখে মধু দেয়নি, তখনই ঘুরে চাইল নোহা। চিন্তায় মগজগুল নাহিদকে আচমকা দেখে চমকে উঠল একদম। শঙ্কায় আতঙ্কে চেঁচালো, ও মা গো! কিন্তু ভীতু নাহিদের ভয় লাগেনি আজ, বরং অবাক চোখে চেয়ে রইল সে। চঞ্চল নজর আটকে গেল নোহার চোখের ওপর। বিস্মিত হয়ে বলল, আপনি কাঁদছেন মিস নোহা? হুটহাট ব্যাপারটায় মেয়েটা অপ্রস্তুত হয়ে পড়ল। চট করে ঘুরে গেল আবার। চোখ মুছতে মুছতে বলল, না, কাঁদবো কেন? মুচকি হাসল নাহিদ। আপনার ভাষ্যমতে আমি ঢ্যাঁড়স হতে পারি, কিন্তু কেউ কাঁদছে কি না সেটা বুঝবো না, এতটাই আহাম্মক আমি নয়। নোহা ফিরল ভেজা নয়নে, অথচ খ্যাক করে বলল, বুঝলে বুঝেছেন। কি করব এখন? নাচবো?